হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা আজকেও আবারও চলে এসেছি ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2021, যেটা এক্সাম হয়েছিল 2022-এ, ঠিক আছে। তো সেটারই আগের দিন আমরা 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকেও আবার 50খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, যেগুলো তোমাদের পিএসসি ক্লার্ক, তারপরে ফুড এসআই, এমটিএস, জিডি এগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আগের ক্লাসটা যারা দেখোনি, 50খানা কোশ্চেন ছিল কিন্তু সেখানে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবলের মেন এক্সামের 50খানা কোশ্চেন, সেটাও 25খানা কোশ্চেন, সেটাও আমরা আলোচনা করেছি একদম অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী। তো সেটাও যারা দেখোনি অবশ্যই বলবো যে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। এবার দেখো, তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, আধুনিক বাস্তুশাস্ত্রের জনক কে? আধুনিক বাস্তুশাস্ত্রের জনক কে, এটা কোশ্চেন ছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইপি ওডাম। ইপি ওডাম অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে কে? হৈমতী। হৈমতী সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে দিয়েছে গোবিন্দ দিয়েছে, এবং দিয়েছে সৌরভ। তো এই তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে। এবার আমরা চলে যাব আজকের হোমওয়ার্ক। আজকের হোমওয়ার্কটা তোমরা দেখে নাও। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কি? করাচি, কাঠমান্ডু, কান্দাহার, না হচ্ছে কাবুল? তো কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি জলজ প্রাণ? জলজ প্রাণ কোনটি? তো জলজ প্রাণ হচ্ছে কোনটা? স্যালভিনিয়া। ভালো করে মনে রাখো, স্যালভিনিয়া। স্যালভিনিয়া হচ্ছে একটি জলজ প্রাণ। তারপরে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর কোনটি? দেখো, 4টা কর রয়েছে: কর্পোরেশনের কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব, মদের উপর অন্তঃশুল্ক। তো এইগুলোর মধ্যে যেটা হচ্ছে কর্পোরেশনের কর, এটা কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত করেন কি? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, না এদের কেউ নন? কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত করেন রাজ্যপাল। 4 নম্বর, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। তো কথাটি কী বলেছিলেন? ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। তো এই কথাটি বলেছিলেন কে? তো কথাটি বলেছিলেন ডিডি বসু। ডিডি বসু বলেছিলেন। T20 ক্রিকেট কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছিল? দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছে। প্রথম 10,000 রান করেছিল কে? বিরাট কোহলি, তাই তো? কবে করেছিল? 2021 সালে করেছিল প্রথম ভারতীয়, যিনি 10,000 রান পূরণ করেছিল। তারপরে দ্বিতীয় হচ্ছে রোহিত শর্মা। অপশান নাম্বার সি সঠিক আনসার। 6 নম্বর কোশ্চেন, হিমালয়। হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। তো এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? বল। হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত, তো এদের মধ্যে কোনটা প্রাচীনতম? প্রাচীনতম হচ্ছে হিমাদ্রি পর্বতশ্রেণী। হিমাদ্রি পর্বতশ্রেণী সবথেকে প্রাচীনতম পর্বতশ্রেণী। সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী এই বছর 2022 উদযাপন করা হয়েছে? 2022-এর একটা কোশ্চেনগুলো এগুলো, 2022-এ এক্সামটা হয়েছিল না, এই জন্য 2022-এরই কোশ্চেন পাবে তোমরা। সত্যজিৎ রায় কততম জন্মবার্ষিকী গেল 2022-এর? 101তম। 2022 101তম জন্মবার্ষিকী এই বছর উদযাপন করা হয়েছে 2022-এ। 2023-এ 102তম হয়ে যাবে, 2024-এ 103তম। তো এগুলো মনে রাখবে। তারপরে দেখো, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব এর আহ্বান করেন কি? বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? রাখি বন্ধন উৎসব কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর।
বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশন হিসাবে নিযুক্ত হয়েছেন? বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন বলো? বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন রয়েছে এটা, রাজীব কুমার। তারপরে বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? জেনারেল মনোজ পান্ডে। জেনারেল মনোজ পান্ডে। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কারি নামে পরিচিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হলো কত? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল। কবে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে। 1935 সালে হয়েছিল। এলিসা ELISA টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, এটা একটা টেস্ট, ঠিক আছে, এলিসা টেস্ট। তো এটা কোন রোগ নির্ণয় করার জন্য এই টেস্টটা করানো হয়? তো এটা হচ্ছে এইডস অ্যান্টিবডি। এইডস অ্যান্টিবডি নির্ণয় করার জন্য এই এলিসা টেস্টটা কিন্তু করানো হয়। তারপরে 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? সবথেকে বেশি আফিম উৎপাদন হয় কোথায়? পারবে সবাই? আফগানিস্তানে, তাই তো? আফগানিস্তানে হয়ে থাকে সবথেকে বেশি কিন্তু আফিম। তারপরে ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন? এটাও আমরা MTS বহুবার আলোচনা করেছি, বলো। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে রয়েছে? মণিপুরে রয়েছে, মণিপুর। নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? বলো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে কে বাতিল করেন? কোন ভাইসরয়? লর্ড রিপন। বর্তমানে কে এয়ার ইন্ডিয়া CEO এবং MD নিযুক্ত হয়েছেন? বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার CEO এবং MD হিসেবে নিযুক্ত হয়েছেন? ক্যাম্বেল উইলসন। অপশান নাম্বার এ সঠিক আনসার। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? মনোজ সোনি। বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি। এর আগে ছিল PK যোশী, ঠিক আছে। বর্তমান রয়েছে মনোজ সোনি। ভালো করে নামটা মনে রাখো। 21 নম্বর, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়? আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় বলো। পেরিয়ার EV রামস্বামী নাইকারের দ্বারা। পেরিয়ার EV রামস্বামী নাইকার নামটা মনে রাখো। এ দ্বারা কিন্তু আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়। আত্মসম্মান আন্দোলন কবে হয়? 1925 সালে। 1925 সালে রামাস্বামী নাইকার S রামানাথনের সাথে শুরু করেছিল। চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানির শাসক ছিলেন? আহমেদনগর। অপশান নাম্বার সি। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়?
তো এখানে খেয়াল রাখতে হবে ফারেনহাইটে দেওয়া রয়েছে, সেন্টিগ্রেডে কিন্তু নয়। তোমরা অনেকেই ভুল করতে পারো, এটা কিন্তু সঠিক অ্যান্সার 32 ডিগ্রি ফারেনহাইট। তোমরা দেখা মাত্রই 0 ডিগ্রিতে এখানে অপশানে ক্লিক করে দিতে পারো, কিন্তু না, 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস হলে 0 ডিগ্রি হবে, ফারেনহাইট হলে 32 ডিগ্রি হবে, এটা মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে মনে রাখবে জল ফুটে বাষ্প হয় কত, 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই দুটো কথা ভালো করে মনে রাখো, সেলসিয়াস আর ফারেনহাইট। এরপরে 24 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ 1928-এর বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। চৌরি চৌরার ঘটনা কোথায় ঘটেছিল? চৌরি চৌরার ঘটনা কোথায় ঘটেছিল? গোরখপুর। কোথায় হয়েছিল? গোরখপুরে হয়েছিল। চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়। কোন রাজ্য যদি নাম দেওয়া থাকতো এখানে, তাহলে কি করতে? তাহলে উত্তরপ্রদেশ সঠিক অ্যান্সার করতে। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরখপুরে হয়েছিল। চৌরি চৌরার ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে বলো? বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? 23টি জেলা আছে, তাই তো? বর্তমানে 23টি জেলা রয়েছে। কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? সেলিম। সেলিম হয়ে যাবে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। 1602 সালে যুবরাজ সেলিমের নির্দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল, কারণ যুবরাজ সেলিম তাকে সম্রাট হওয়ার পথে বাধা মনে করেছিলেন, তার জন্য তাকে হত্যা করেছিলেন। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি। তো এই ধরনের চুক্তি আন্দোলনগুলো কিন্তু তোমাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু কম বেশি এসে থাকে। তো এটা হচ্ছে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকর, ভালো করে নামটা মনে রাখো, ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 পুনের ইয়েরওয়াড়া জেলে স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। ঠিক আছে, পুনের ইয়েরওয়াড়া জেলে এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। তারপরে 29 নম্বর, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালে আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ ছিল? দেখো, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলার কথা জিজ্ঞেস করছে। পশ্চিমবঙ্গের একটা জেলা, কোন জেলা বলো, যেটা 2011 সালের আদমশুমারি অনুসারে শিশু লিঙ্গ অনুপাত সর্বোচ্চ ছিল? কলকাতা। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, কলকাতা। তারপরে দেখো 30 নম্বর, কোন সুলতান ইয়াত্তা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লির সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? কোন সুলতান বলো? ইয়াত্তা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা, তো এইগুলোর গোড়াপত্তন করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে 31 নম্বর, তো 31 নম্বরে যাওয়ার আগে তোমাদের বলি, এতক্ষণ ক্লাসটা দেখলে 30খানা কোশ্চেন, তো আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসে, বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের আমরা কোশ্চেনগুলো দেখে থাকি। সে এমটিএস হোক, জিডি হোক, বা পিএসসি ক্লার্ক হোক, ফুড হোক, সমস্ত এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কলকাতা পুলিশ, এগুলোতে প্রত্যেকটার জন্য। তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। এইখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ফ্রি পিডিএফগুলো পাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি পিডিএফ দেওয়া হয়, তো তার জন্য বলবো, তো অবশ্যই যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে যাও। এবার দেখো, ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান কত তারিখ? তারিখ বলতে হবে, সাল সঙ্গে সঙ্গে তারিখটাও এখানে চেয়েছে, দেখতে হবে। তো দেখো সঠিক অ্যান্সার কোনটা হবে? 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর
1949 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। তারপরে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এটাও মনে রাখতে হবে, 1950 সালে 26শে জানুয়ারি সংবিধানটা কিন্তু কার্যকর হয়। ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেন? ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেছিলেন? তিনি হচ্ছেন নমিতা গোখলে। নমিতা গোখলে অপশান নাম্বার 1 সঠিক আনসার। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? এটাও কিন্তু তোমাদের আগে আলোচনা করেছি, আমি এমটিএস আলোচনা করেছি। রাজ্যসভার কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি, কতজন এখানে জিজ্ঞেস করেছি, কতজনের উপস্থিতি প্রয়োজন? 25 জন। ন্যূনতম 25 জনের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। এছাড়া তোমাদের এইভাবে কোশ্চেনটা আসে যে লোকসভা রাজ্যসভার কোরাম প্রতিটি কক্ষে মোট সদস্যের কত উপস্থিত থাকতে হয়? 10 ভাগের 1 ভাগ, 10%, এইভাবে 10% মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 10 ভাগের 1 ভাগ। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, নবজীবনের সম্পাদনা করেন। নবজীবন একটা পত্রিকা, ঠিক আছে, এই পত্রিকার সম্পাদনা করেন কে? গান্ধীজি করেছিলেন। মহাত্মা গান্ধী নবজীবন পত্রিকার প্রতিষ্ঠাতা। এটি দ্য অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দ্বারা প্রকাশিত হয়েছিল, যা 1 নভেম্বর 1947 তারিখে নবজীবন দৈনিক প্রকাশ করা শুরু করে। নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত। নটুবুরু লৌহ আকরিক খনিটি এটি কোথায় অবস্থিত? সিভুম জেলায়। কোথায়? সিভুম জেলায়। ভারতের রাষ্ট্রপতি বলে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, দেখো। জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন, না হচ্ছে রাজ্য বিধান মণ্ডলীগুলির সদস্যদের দ্বারা নির্বাচিত হন, না হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। তো বলো, উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। এটাও ভালো করে মনে রাখো এবং সেই সঙ্গে এই তথ্যটা মনে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট এই যে তথ্যগুলো। কি না হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন, আগের ক্লাসে বলেছিলাম। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, ঠিক আছে, ভালো করে মনে রাখো। ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে বয়স কত হতে হবে? 35 বছর। এটা ভালো করে মনে রাখতে হবে যে ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা রাজ্যের আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারবে না। এই কথাটাও ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে উপরাষ্ট্রপতি সম্পর্কে যে তথ্যগুলো দিলাম খুবই ইম্পর্টেন্ট, এই তথ্য ভালো করে নোট ডাউন করে রাখো। এরপরে দেখো 37 নম্বরে কি রয়েছে না হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয়? সেখানে উচ্চ ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করে, উচ্চ ভোল্টেজকে কম করবে, তাই তো। তো এখানে বেড়ে যায় কোনটা? তো বেড়ে যায় হচ্ছে কারেন্ট। কিটা বেড়ে যায়? কারেন্টটা বেড়ে যায়। এরপরে 38 নম্বর, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেগুলো, তো এইভাবে নিজের হাতে তুলে নিতে পারেন, সেটা হচ্ছে ধারা 356 নম্বর ধারা। এছাড়া 352, যেটা ভালো করে মনে রাখো, ধারা 352 আপাতকালীন অবস্থার ঘোষণা, এটা কিন্তু ধারা 352 সঙ্গে যুক্ত। 39 নম্বর, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন কে? শকদের ধ্বংস সাধন করেছিলেন কোন গুপ্ত সম্রাট? এই জন্য তাকে শকারি বলা হয়, শকারি উপাধি তিনি গ্রহণ করেছিলেন, শকদের ধ্বংস সাধন করে। তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো কি? ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্য তামাক। তামাক অপশান নাম্বার এ সঠিক আনসার। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন লাভ করেন? এটা আমরা বহুবার আলোচনা করেছি, বহুবার এমটিএসে। লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 2001 সালে, তাই তো 2001 সালে পেয়েছিলেন। কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? কে এবং কোথায়? লালা হরদয়াল। লালা হরদয়াল আমেরিকায়। কোথায়? আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন। তো এখান থেকে দেখে নাও, গদর পার্টি প্রাথমিকভাবে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। 1913 সালে 15 জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল। তারপরে মেত্তুর বাঁধ। মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর? কোন নদীর উপর মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে? কাবেরী নদী। কাবেরী নদীর উপর মেট্টুর বাঁধ হলো ভারতের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি। তামিলনাড়ুর, ভালো করে রাজ্যটা মনে রাখো, তামিলনাড়ুর বৃহত্তম বাঁধ যা কাবেরী নদীর উপর অবস্থিত। নিম্নোক্ত কোন প্রাণীটি উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়? উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয় কোন প্রাণী? সেটা হচ্ছে ব্যাঙ। উষ্ণ শোণিত প্রাণীদের মধ্যে উদাহরণগুলো দেখে নাও। স্তন্যপায়ী প্রাণী মানুষ, বাঘ, বিড়াল, বান্দুর, এগুলো সবাই কিন্তু উষ্ণ শোণিত প্রাণী। পাখিদের যদি বলি তাহলে দোয়েল হয়ে যাবে, কোয়েল হয়ে যাবে, বক, ঠিক আছে। আর এদিকে আর একটা মনে রাখবে, এই ব্যাঙ, ব্যাঙ যেটা বললাম, এইগুলো তো উষ্ণ শোণিত নয়, তাহলে ব্যাঙ হবে নয়, ওটা নয়, ঠিক আছে, ব্যাঙ। মুরগি, বাঘ, বাদুর, এগুলো প্রত্যেকটা কিন্তু উষ্ণ শোণিত প্রাণী। তারপরে 35 নম্বর, রামপ্রসাদ। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমিল কোন মামলার সাথে যুক্ত? কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি ষড়যন্ত্র মামলা। নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে শাসনতান্ত্রিক রূপ দেয় কোন সাংবিধানিক সংশোধনী? 73তম। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর? ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর বলো? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হয়। কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন? গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে স্থাপন করেন। তারপরে দেখো অরিনোথোজোলজি। অরিনোথোজোলজি হলো কি? পক্ষী বিষয়ক বিজ্ঞান। পক্ষী বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে, পক্ষী বিষয়ক নিয়ে পড়াশোনা করা, সেটাকে বলা হয় অরিনিথোলজি। মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? 50 নম্বর কোশ্চেন, একদম শেষ কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? কর্নিয়া। কর্নিয়ার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য।